আজ আছি 2019 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো লাভ স্টপেজ টাইম। এটি মূলত একটি মিস্ট্রি থ্রিলার মুভি। আচ্ছা, হঠাৎ করে যদি পৃথিবী একদম থেমে যায়, পৃথিবীর সমস্ত মানুষ একদম ফ্রিজ হয়ে যায় আর পুরো পৃথিবীতে শুধুমাত্র আপনি চলাচল করতে পারেন, তবে হঠাৎ করে এই পৃথিবী কেন থেমে গিয়েছে সেই সম্পর্কে আপনি কিছুই জানেন না। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? এরকমই একটি অসাধারণ কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক লাভ স্টপেজ টাইম মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় তাকাশি নামক একজন ছেলেকে দেখিয়ে। তাকাশি হলো একজন কলেজ স্টুডেন্ট, তবে তাকাশির একটি স্বপ্ন হলো যে সে অনেক বড় একজন ডক্টর হবে। তাই তাকাশি সব সময় অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করে। এমনকি সে প্রায় অনেক দিন ধরেই ভালো একটি মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার অনেক চেষ্টা করছে। সে প্রায় অনেক জায়গাতেই ভর্তি পরীক্ষা দিয়েছে, কিন্তু সে এখন পর্যন্ত কোথাও চান্স পায়নি। তাই তাকাশি অনেক চিন্তিত ছিল। তারপরও তাকাশি হাল ছেড়ে দেয়নি। সে নানা ধরনের এক্সট্রা ক্লাস করে যাতে করে তার পরবর্তী প্রিপারেশন আরো ভালো হয়। তো এভাবেই একদিন তাকাশি ক্লাসরুমে বসে ক্লাস করছিল। ক্লাস টিচার তাদেরকে অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝাচ্ছিল। ঠিক তখনই তাদের ক্লাসরুমে থাকা একটি ঘড়িতে 12:15 বাজে। এমন সময় তাকাশি দেখতে পায় সে ছাড়া ক্লাসের বাকি সবাই একদম স্টপ হয়ে গিয়েছে, অর্থাৎ তারা কোনো নড়াচড়া করছিল না। এমনকি ক্লাস টিচারও একদম স্ট্যাচু হয়ে গিয়েছে। তাকাশি এখানে কিছুই বুঝতে পারছিল না। এরপর তাকাশি তার বন্ধুকে মুভ করানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। তখন তাকাশির কাছে মনে হয় ক্লাসে সবাই মিলে হয়তো তার সঙ্গে প্র্যাঙ্ক করছে। তাই তাকাশি চেক করার জন্য ক্লাসের বাহিরে আসে, কিন্তু এখানে এসেও সে দেখতে পায় আশেপাশে সবকিছুই একদম স্টপ হয়ে গিয়েছে। আর এটা দেখে তাকাশির মনে হয় ক্লাসের সবাই না হয় তার সঙ্গে প্র্যাঙ্ক করছে, কিন্তু বাকি সবাইও কি তার সঙ্গে প্র্যাঙ্ক করছে? এটা তো কখনোই হবে না। মানে যা কিছু ঘটছে সেই সব কিছুই সত্য। এসব দেখে তাকাশির মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তাকাশি তখন তার সাইকেল নিয়ে বাহিরের সবকিছু দেখার জন্য বেরিয়ে পড়ে। সে সাইকেলে করে তাদের কলেজের পাশে থাকা একটি পার্কে চলে আসে। আর এখানকার সবকিছুই একদম স্টপ হয়েছিল। এমনকি তাকাশি দেখতে পায় পার্কের ফাউন্টেনের পানিগুলো পর্যন্ত নড়ছিল না, অর্থাৎ পুরো পৃথিবীর সময় একদম থেমেছিল। এরপর তাকাশি যখন ফাউন্টেনের পানি স্পর্শ করে, ঠিক তখনই সেই পানি তাকাশির উপরে এসে পড়ে। ফলে তাকাশির টি শার্ট একদম ভিজে যায়। তাকাশি এখানে বুঝতে পারে সেই হয়তো একমাত্র ব্যক্তি যে কিনা চলাফেরা করতে পারছে। এরপর তাকাশি পুরো পার্ক ঘুরে ঘুরে দেখে, কিন্তু কিছুক্ষণ পর সে সেখানে খুব সুন্দর একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে দেখে তাকাশি অনেক অবাক হয়ে যায়, কারণ তাকাশি এবং সেই মেয়েটি ছাড়া আশেপাশের কোনো কিছুই নড়ছিল না। মেয়েটি এখানে তাকাশিকে দেখে হাসছিল, কারণ তাকাশি এখানে পুরোপুরি ভিজে গিয়েছে। আর এটা দেখেই মেয়েটির অনেক হাসি পাচ্ছে। তাকাশির কাছে মেয়েটিকে চেনা চেনা মনে হয়, কিন্তু তাকাশি যখন মেয়েটির কাছে যাবে ঠিক তখনই সে আবারও তার ক্লাসরুমে চলে আসে। আর সে এখানে দেখতে পায় সবকিছু আবার আগের মতো হয়ে গিয়েছে। এমনকি তার ভেজা টি শার্টও শুকিয়ে গিয়েছে। অর্থাৎ তাকাশি এতটা সময় পার করলেও বাকিরা সেখানে একদম স্থির ছিল। তারা ঠিক যেখান থেকে স্টপ হয়েছিল তাদের সময় আবার সেখান থেকেই শুরু হয়েছে। তাকাশি এতে প্রচন্ড অবাক হয়ে যায়, আর তার মনে হতে থাকে যে সে হয়তো এতক্ষণ স্বপ্ন দেখেছে। তাকাশি এই বিষয়টি কারো সঙ্গে শেয়ার করতে পারছিল না, কারণ সে খুব ভালো করেই জানে যে তার কথা কেউই বিশ্বাস করবে না। এরপর ক্লাস শেষ হলে তাকাশি তার বাড়িতে ফিরে আসে। এরপর সে তার বাবা এবং তার নিজের জন্য রান্না করে, কারণ তাকাশির মা নেই। তাই বাড়ির সমস্ত কাজ তাকাশি করে। তাকাশির পরিবারে শুধুমাত্র সে এবং তার বাবা আছে। আর তাকাশির বাবা অনেক বড় একটি কোম্পানিতে চাকরি করে। রাতের বেলা তাকাশি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির ব্যাপারে চিন্তা করছিল। ঠিক তখনই তাকাশির বাবা অফিস থেকে বাড়িতে ফেরে। এরপর তাকাশি তার বাবাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, কিন্তু তাকাশির বাবা তার কোনো কথারই জবাব দেয় না। তারপরও তাকাশি তাকে নানা ধরনের প্রশ্ন করে, কিন্তু তার বাবা তার সঙ্গে কোনো কথাই বলে না। আসলে তাকাশির বাবা তাকাশির সঙ্গে রাগ করে আছে, কারণ তাকাশি তার পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পায়নি। তাই সে তাকাশিকে অনেক অপদার্থ মনে করে। ফলে রাগ করে সে তাকাশির সঙ্গে অনেক কম কথা বলে, যার কারণে তাদের সম্পর্ক
সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। পরের দিন সকালে তাকাশি তার কলেজের লাইব্রেরিতে আসে, আর এখানে এসে সে তার পছন্দের একটি বই পড়তে শুরু করে। এ সময় ঘড়িতে 12টা বাজছিল। বই পড়া শেষ হলে তাকাশি যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার সঙ্গে একটি ছেলের ধাক্কা লাগে। ফলে সেই ছেলেটির হাতে থাকা একটি বই মাটিতে পড়তে পড়তে শূন্যে আটকে যায়। তাকাশি দেখতে পায় বইটির সাথে সাথে সবকিছুই থেমে গিয়েছে, আর এখন ঘড়িতে সময় ছিল 12:15। অর্থাৎ কালকে তার সঙ্গে যেই ঘটনা ঘটেছে সেটাই আবার আজকে তার সঙ্গে ঘটছে। মানে এসব কিছু তাহলে তাকাশির স্বপ্ন অথবা কল্পনা নয়, বরং সত্যি সত্যি তার সঙ্গে এগুলো ঘটছে। তাকাশি দেখে কালকের মতোই সবকিছু একদম ফ্রিজ হয়ে গিয়েছে, অর্থাৎ আশেপাশের কেউই একদমই নড়ছিল না। এমন সময় তাকাশির সেই মেয়েটির কথা মনে পড়ে যার সঙ্গে গতকাল পার্কে তার দেখা হয়েছিল। কারণ তাকাশির কাছে মনে হচ্ছিল সবাই যদি ফ্রিজও হয়ে যায় অন্তত সেই মেয়েটি হবে না, কারণ কালকে তো তাদের সঙ্গে এটাই ঘটেছিল। তাই তাকাশি তার সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে সেই পার্কে চলে যায়, যাতে করে সে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে পারে আর এই সব কিছুর ব্যাপারে কথা বলতে পারে। প্রথমে তাকাশি পার্কের সেই জায়গাতে আসে যেখানে কালকে সে মেয়েটিকে দেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মেয়েটি এখানে ছিল না। তাই তাকাশি পুরো পার্কে মেয়েটিকে খুঁজে বেড়ায়, কিন্তু আজকে সে কোথাও সেই মেয়েটিকে দেখতে পায় না। তাকাশি এতে কিছুটা আপসেট হয়ে যায়, কারণ তাকাশির কাছে মনে হচ্ছে সেই মেয়েটি হয়তো তাকে এই অদ্ভুত ঘটনার ব্যাপারে কিছু বলতে পারবে, কারণ তার সাথে যা ঘটছে সেই মেয়েটির সাথেও তো তাই ঘটছে। তাই যেভাবেই হোক মেয়েটিকে তার খুঁজে বের করতে হবে। ঠিক তখনই তাকাশির মেয়েটির স্কুল ড্রেসের কথা মনে পড়ে, কারণ এই স্কুল ড্রেসটি হলো তাদের আশেপাশে থাকা একটি স্কুলের, আর তাকাশি সেই স্কুলটি চেনে। তাকাশি তখন তার সাইকেল নিয়ে সোজা সেই স্কুলে চলে যায়, আর এখানে এসে তাকাশি দেখতে পায় এখানকার কোথাও কোনো মানুষ নেই। তারপরও তাকাশি সব জায়গাতে মেয়েটিকে খোঁজে, কিন্তু কোথাও সে কাউকেই দেখতে পায় না। এরপর তাকাশি সেখানকার একটি ক্লাসরুমে চলে আসে, আর এই ক্লাসরুমে থাকা সকলেই একদম ফ্রিজ হয়েছিল। তাকাশি তখন এখানকার স্টুডেন্টের মধ্যে সেই মেয়েটিকে খুঁজতে থাকে, তবে সেই মেয়েটি এখানেও ছিল না। এরপর তাকাশি যখন সেই ক্লাসরুমের জানালা দিয়ে তাকায়, ঠিক তখনই সে স্কুল মাঠে মেয়েটিকে শুয়ে থাকতে দেখে। তাকাশি এতে অনেক খুশি হয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে দৌড়ে সেখানে চলে যায়। কিন্তু মেয়েটির কাছে এসে তাকাশি দেখতে পায় যে মেয়েটি এখানে ঘুমিয়ে পড়েছে। তাই সে মেয়েটিকে জাগানোর জন্য স্পর্শ করে, আর সে জোরে জোরে মেয়েটিকে ডাকতে থাকে। ফলে সঙ্গে সঙ্গেই মেয়েটির ঘুম ভেঙে যায়, আর মেয়েটি এখানে তাকাশিকে দেখে চমকে ওঠে এবং সে মনে করে যে তাকাশি হয়তো কোনো বখাটে ছেলে, তাই সে তাকে তার ডায়েরি দিয়ে আঘাত করে। তাকাশি তখন মেয়েটিকে বলে, আমি দুঃখিত তোমাকে বিরক্ত করার জন্য, কিন্তু আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল, তাই আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? কালকে ফাউন্টেনের কাছে আমি দাঁড়িয়েছিলাম, আর তুমি আমাকে দেখে হাসছিলে। এমন সময় মেয়েটি লক্ষ্য করে যে সে এবং তাকাশি ছাড়া আশেপাশের কোনো কিছুই নড়ছিল না। এতে সে একটু আতঙ্কিত হয়ে যায়। তাকাশি তখন মেয়েটিকে বলে, এখন তুমি আর আমি ছাড়া বাকি সবাই ফ্রিজ হয়ে গিয়েছে। আমাদের দুজনকে এই বিষয়ে কথা বলতে হবে, কারণ আমাদের সঙ্গে এটা ঘটছে। মেয়েটি তখন তাকাশির কথা বুঝতে পারে। এরপর সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তাকাশির সঙ্গে এই ব্যাপারে কথা বলতে শুরু করে। তারা একে অপরকে বলে যে হঠাৎ করে এই সময় কেন থেমে যাচ্ছে, আর থেমে যদি যাচ্ছে তাহলে বাকি সবার মতো তারা কেন ফ্রিজ হচ্ছে না। এসব বিষয়েই তারা দুজন কথা বলছিল। এরপর তাকাশি এখানে মেয়েটির নাম জানতে চায়। মেয়েটি তখন তাকাশিকে বলে যে তার নাম হলো ইয়াংমি। ইয়াংমি তখন সেখানকার রাস্তার মাঝখানে একটি ট্রাক দেখতে পায়, যেটা চলতে চলতেই ফ্রিজ হয়ে গিয়েছিল। কিন্তু সেই ট্রাকটির যেই ড্রাইভার ছিল সে ট্রাক চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েছে, আর ট্রাকটির কিছুটা সামনেই অনেকগুলো মানুষ রাস্তা পারাপার হচ্ছিল। তবে সবার সাথে তারাও ফ্রিজ হয়ে যায়। এখন ট্রাক এবং সেই মানুষগুলোর পজিশন এমন ভাবে ছিল যে সময় শুরু হলে এখানে বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই ইয়াংমি এখানে ট্রাক ড্রাইভারকে জাগানোর চেষ্টা করে, যাতে করে সময় শুরু হলেই সে ট্রাকটিকে কন্ট্রোল করতে পারে। কিন্তু ড্রাইভার তো এখানে একদম ফ্রিজ হয়েছিল, তাই ইয়াংমি এবং তাকাশি কিছুই করতে পারে না। তাকাশি তখন ট্রাকের মধ্য থেকে ট্রাক ড্রাইভারের নাম্বার খুঁজে পায়, আর সে তাড়াতাড়ি করে নাম্বারটি মুখস্থ করে ফেলে, কারণ সময় শুরু হলেই তো সে আবারও
লাইব্রেরিতে পৌঁছে যাবে। আর লাইব্রেরি থেকে সে ড্রাইভারকে কল করার পরিকল্পনা করে, যাতে করে সময় শুরু হওয়ার সাথে সাথেই ট্রাক ড্রাইভারের ফোনে রিং বেজে ওঠে আর সঙ্গে সঙ্গেই যেন তার ঘুম ভেঙে যায়। তারা সবাই যেন অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। এরপর যখনই সময় স্টার্ট হয় সঙ্গে সঙ্গেই তাকাশি ড্রাইভারের নাম্বারে ফোন করে, কিন্তু ড্রাইভার তাকাশির ফোন রিসিভ করছিল না। তাকাশি তখন তাড়াতাড়ি করে তার সাইকেল নিয়ে সেই জায়গাতে চলে আসে, কিন্তু সে দেখতে পায় এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বরং সবকিছু একদম স্বাভাবিক আছে। ইয়াংমি তখন তাকাশিকে বলে সময় শুরু হয়ে যাওয়ার পর সে এখানকার কাছেই ছিল, কারণ এখান থেকে একটু দূরেই তার সময় স্টপ হয়েছিল। আর এই কারণেই ইয়াংমি সঠিক সময়ে ট্রাক ড্রাইভারকে জাগিয়ে তুলতে পেরেছে, ফলে এখানে আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। একথা শুনে তাকাশি একটু নিশ্চিন্ত হয়। এরপর তারা দুজন মিলে এখানে নিজেদের ব্যাপারে গল্প করে যে সে অনেকদিন ধরেই একটি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছে, কিন্তু সে একবারও ভর্তি পরীক্ষায় টেকে না, যার ফলে তার বাবা তার সঙ্গে খুব একটা কথা বলে না। আর ইয়াংমি তাকে জানায় যে সে এখনো স্কুলেই পড়ছে, তাই এখন তার মাথায় কোনো কিছু হওয়ার চিন্তাই নেই। এরপর তারা দুজনই এখানে একে অপরকে প্রমিস করে যে তারা কালকে আবারও দেখা করবে। তো পরের দিন যখন আবারও সময় থেমে যায় তখন তাকাশি ইয়াংমির সঙ্গে সেই পার্কে দেখা করতে আসে। ইয়াংমি এখানে বসে বসে ড্রয়িং করছিল। তাকাশি তখন ইয়াংমিকে বলে, এত সুন্দর করে ড্রয়িং বানিয়ে কি লাভ, সময় শুরু হলেই তো এই সব কিছু গায়েব হয়ে যাবে। যেখান থেকে সময় থেমেছিল আমরা আবারও সেখানে চলে যাব, ফলে তোমার ড্রয়িংটাও তো গায়েব হয়ে যাবে। কিন্তু ইয়াংমির এতে কোনো কিছুই যায় আসে না। এরপর ইয়াংমির ড্রয়িং শেষ হলে তাকাশি তাকে নিয়ে সাইকেলে করে পুরো শহরে ঘুরে বেড়ায়। আসলে তাকাশির ইয়াংমির সঙ্গে সময় কাটাতে ভালোই লাগছিল, কারণ সে ইতোমধ্যে ইয়াংমিকে পছন্দ করে ফেলেছে। তাকাশি তখন ইয়াংমিকে নিয়ে সেই পার্কে চলে যায় আর তারা দুজন মিলে সেখানে অনেক মজা করে। এরপর তাকাশি ইয়াংমির সঙ্গে গল্প করতে থাকে। তাকাশি এখানে ইয়াংমিকে এটা বলতে চাইছিল যে সে তাকে পছন্দ করে, কিন্তু তাকাশি ছিল অনেক লাজুক প্রকৃতির। তার উপর আবার দুদিনের পরিচয়ে এই ধরনের কথা বলা ঠিক হবে না, তাই তাকাশি ইয়াংমিকে কিছু বলে না। কিন্তু ইয়াংমি এখানে তাকাশিকে নিজে থেকেই বলে, কালকে কি তুমি আমার সঙ্গে আবার দেখা করতে আসবে? তাহলে আমরা আবারও একসাথে ঘুরে বেড়াবো, তোমার সঙ্গে সময় কাটাতে আমার ভালোই লাগে। একথা শুনে তাকাশি মনে মনে অনেক খুশি হয়ে যায়। তো সেদিন তাকাশি বাড়িতে এসে মনের আনন্দে নানা ধরনের খাবার তৈরি করে। ঠিক তখনই অফিস থেকে তাকাশির বাবা লি চলে আসে। এখানে তাকাশির সঙ্গে লিয়ের কথা কাটাকাটি হয়, আর তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি তাকাশির যখন 9 বছর বয়স ছিল ঠিক তখন তাকাশির মা মারা যায়। তাকাশির মা আসলে অনেক জটিল একটি রোগে আক্রান্ত ছিল, কিন্তু সে যখন হসপিটালে ছিল তখন সে বারবার লিয়ের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু লি সেই সময় তার ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকত, যার ফলে সে তার স্ত্রীকে একদমই সময় দেয়নি। এমনকি মৃত্যুর আগে সে তার স্ত্রীকে দেখতে পর্যন্ত আসেনি। তাই তাকাশির মা অনেক আক্ষেপ নিয়েই মারা যায়। আর তাকাশি তার মায়ের কষ্ট একদম কাছ থেকে দেখেছিল, তাই তাকাশি তার বাবাকে অনেক ঘৃণা করে, যার ফলে তাদের বাবা ছেলের মধ্যে একদমই বনিবনা হয় না। সবসময় তাদের দুজনের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকে। তো পরের দিন যখন সময় থেমে যায় তাকাশি তখন সেই পার্কে চলে আসে, আর সে সেখানে বসে ইয়াংমির জন্য অপেক্ষা করতে থাকে, কারণ ইয়াংমি তাকে আজ এখানেই থাকতে বলেছিল। তো কিছুক্ষণের মধ্যেই সেখানে ইয়াংমি চলে আসে, আর ইয়াংমি এখানে তাকাশিকে বলে সে আজ ট্র্যাম্প লাইনে খেলা করতে যাবে, আর এটা প্রায় তার অনেক দিনেরই ইচ্ছে, কিন্তু সে চাইলেও এটা কখনোই করতে পারত না, কারণ সে তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর সে যদি এখন এই বাচ্চাদের ট্র্যাম্প লাইনে খেলে তাহলে সবাই তাকে নিয়ে মজা করবে, কিন্তু এখন তো সবাই ফ্রিজ হয়ে গিয়েছে, তাই এখন সে ইচ্ছে মতো খেলতে পারবে। এরপর ইয়াংমি দৌড়ে ট্র্যাম্প লাইনে খেলতে চলে যায়, আর সে এখানে অনেক মজা করে। এদিকে তাকাশি তার জন্য অপেক্ষা করতে থাকে। ইয়াংমির খেলা শেষ হয়ে যাওয়ার পর তাকাশি ইয়াংমিকে একটি জায়গাতে লাঞ্চ করাতে নিয়ে আসে, আর তাকাশি এখানে ইয়াংমির জন্য তার নিজের হাতে রান্না করা খাবার এনেছে। যদিও ইয়াংমি খাবারগুলো দেখে অনেক খুশি হয়, কিন্তু সে খাবারগুলো খেতে চায় না, কারণ সে ডায়েটে আছে। তাকাশি তখন তাকে বলে, আমি অনেক যত্ন করে তোমার জন্য খাবারগুলো তৈরি করেছি, তুমি
তুমি চাইলে খাবারগুলো খেতে পারো, কারণ এখন তো সময় থেমে আছে, আর যখনই সময় শুরু হবে তুমি তো তখন আগের জায়গাতে ফিরে যাবে, আর এই খাবারগুলোর কোনো প্রভাবই তোমার শরীরে পড়বে না। একথা শুনে ইয়াংমি অনেক খুশি হয়ে যায়, আর খাবার খেতে খেতে তারা নানা বিষয়ে কথা বলতে থাকে। কথার এক পর্যায়ে তাকাশি ইয়াংমিকে বলে, আমি আমার মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন ত্যাগ করেছি। ভালো একটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু এখন আর আমি পারছি না। এই সমস্ত চিন্তা একদমই বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ তাকাশি তার ডক্টর হওয়ার স্বপ্ন ত্যাগ করেছে। কিন্তু এ কথা শুনে ইয়াংমি তাকে অলস বলে। এতে তাকাশি অনেক কষ্ট পায়, আর সে রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। এরপর ইয়াংমি যখন তাকাশির রাগ ভাঙাতে যায়, তাকাশি তখন ইয়াংমিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আসলে এটা তাকাশির দ্বারা ভুলবশত হয়ে গিয়েছে, আর ঠিক তখনই আবারও সময় শুরু হয়। ফলে তারা দুজনই ঠিক সেই জায়গাতে পৌঁছে যায় যেখান থেকে তাদের সময় থেমে গিয়েছিল। অন্যদিকে আমরা একজন ডক্টরকে দেখতে পাই, আর এই ডক্টরের নাম হলো ওয়াং। ওয়াং এখানে একজন মহিলার ট্রিটমেন্ট করছিল, আর এই মহিলাটির নাম হলো ঝাও। ঝাও আসলে ওয়াং এর ওয়াইফ, আর সে কয়েক বছর ধরেই অনেক জটিল একটি রোগে ভুগছে। আর ওয়াং যেহেতু একজন ডক্টর ছিল, তাই সে তার হসপিটালেই ঝাওকে অ্যাডমিট করিয়ে দিয়েছে, যাতে করে সে সব সময় ঝাওয়ের খেয়াল রাখতে পারে। কিন্তু ঝাও এখানে থাকতে চাইতো না, কারণ ঝাওয়ের কাছে মনে হতো তার জন্য হয়তো তার স্বামীর অনেক সময় নষ্ট হয়। ঝাও আসলে নিজেকে তার স্বামীর বোঝা মনে করে, তাই সে সব সময় বাড়িতে একাই থাকতে চায়, আর সে নিজের কাজগুলো নিজেই করতে চায়। কিন্তু ওয়াং তার ওয়াইফকে অনেক ভালোবাসে। সে কখনোই ঝাওকে তার বোঝা মনে করে না, বরং ঝাওয়ের সেবা করতে তার ভালোই লাগে, আর সে সব সময় ঝাওকে এটা বোঝানোর চেষ্টা করে। পরের দিন সকালে আমরা তাকাশিকে দেখতে পাই। তাকাশি এখানে তার বিছানায় শুয়েছিল, আর সে 12:15 বাজার অপেক্ষা করছিল, কারণ সে তার গতকালকের ব্যবহারের জন্য অনেক অনুতপ্ত ছিল। তাই সে আজ ইয়াংমিকে সরি বলতে চায়। ঠিক কিছুক্ষণ পরেই সময় থেমে যায়। তাকাশি তখন তাড়াতাড়ি করে সেই পার্কে চলে যায়, আর পার্কে এসেই তাকাশি ইয়াংমিকে দেখতে পায়। ইয়াংমিও আসলে তাকাশিকে সরি বলতেই এসেছে। এরপর তারা দুজনই একে অপরের কাছে ক্ষমা চায়, ফলে এখানে তাদের সবকিছু আবারও ঠিকঠাক হয়ে যায়। ইয়াংমি তখন তাকাশিকে বলে যে কালকে সে তাকাশির বাসায় ডেটে যাবে। ফলে তাকাশি এখানে বুঝতে পারে যে ইয়াংমিও হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। এরপর তাকাশি ইয়াংমিকে নিয়ে প্রতিদিনের মতোই পুরো শহরে ঘুরে বেড়ায়, আর কিছুক্ষণ পর তারা সেই পার্কের মাঠে চলে যায়। তারা দুজন এখানে গল্প করছিল, কিন্তু হঠাৎ করেই তাকাশি অনেক রোমান্টিক হয়ে যায়, আর সে ইয়াংমির কাছে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই আবার সময় শুরু হয়। ফলে ইয়াংমি এবং তাকাশি আবারও তাদের আগের জায়গাতে ফিরে যায়। অন্যদিকে আমরা ঝাও এবং ওয়াংকে দেখতে পাই। ঝাও এখানে ওয়াংকে বলে যে সে আর তার সঙ্গে থাকতে চায় না, সে এখান থেকে অনেক দূরে চলে যেতে চায়, যাতে করে তার জন্য ওয়াংকে আর কষ্ট করতে না হয়। সে আর ওয়াং এর বোঝা হয়ে থাকতে চায় না। কিন্তু ওয়াং এটা কখনোই চায় না যে তার ওয়াইফ তার কাছ থেকে দূরে চলে যাক। তাই ওয়াং এখানে ঝাওকে আবারও বোঝায় যে সে তাকে অনেক ভালোবাসে, আর সে তাকে ছাড়া থাকতে পারবে না। তাই ঝাও যেন তাকে আর এই ধরনের কথা না বলে। পরের দিন সকালে ইয়াংমি অনেক সেজেগুজে তাকাশির বাড়িতে আসে। ইয়াংমিকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল, আর তাকাশি ইয়াংমিকে দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। আর সে ইয়াংমিকে বলে, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। কিন্তু ইয়াংমি এতে অনেক লজ্জা পায়। আজকে তাকাশি ইয়াংমির জন্য প্রচুর পরিমাণে খাবার রান্না করেছে, আর এটা দেখে ইয়াংমি অনেক খুশি হয়ে যায়। তাকাশি তখন ইয়াংমিকে নিয়ে খাবার খেতে বসে, আর খাবার খেতে খেতে তাকাশি ইয়াংমিকে তার ফিউচার প্ল্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে। কিন্তু ইয়াংমি তাকে সোজা কোনো উত্তর না দিয়ে বলে যে সে ছোটবেলায় তার স্বপ্নগুলো কাগজে লিখে রাখত, আর সেই কাগজগুলোকে সে একটি বক্সের ভেতরে করে মাটির নিচে পুঁতে দিয়েছে। কিন্তু সে সেই কাগজগুলোতে কি কি লিখেছে সেটা এখন তার মনে নেই। একথা শুনে তাকাশি বলে, তাহলে তুমি তো সেই বক্সটি বের করে সেই কাগজগুলো দেখে নিতে পারো। কিন্তু ইয়াংমি তাকে বলে, আমি সেই বক্সটিকে যেখানে পুঁতে দিয়েছিলাম সেখানে এখন অন্য মানুষেরা বাড়ি তৈরি করেছে, তাই আমি চাইলেও সেই বক্সটিকে এখন আর দেখতে পারবো না। এরপর তাকাশি ইয়াংমিকে তার সঙ্গে ফায়ার শো দেখার জন্য ইনভাইট করে, কিন্তু ইয়াংমি এখানে তাকাশিকে মানা করে দেয়। আর সে তাকাশিকে বলে, এটা আর কখনোই সম্ভব নয়, কারণ আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এটা শুনে তাকাশি অনেক অবাক হয়ে যায়,
আর সে ইয়াংমিকে বলে, কেন দেখা হবে না? আমি কি কোনো ভুল করেছি যার কারণে তুমি আমাকে শাস্তি দিতে চাইছো? আজকের পর থেকে কেন আমাদের দেখা হবে না? একথা বলতে এই সময় আবার শুরু হয়ে যায়। ফলে তাকাশি আবারও তার আগের জায়গাতে ফিরে আসে। কিন্তু আজকে তাকাশির মন অনেক খারাপ ছিল, কারণ সে ইয়াংমিকে অনেক ভালোবেসে ফেলেছে আর সে কিছুতেই ইয়াংমিকে হারাতে চায় না। তো পরের দিন যখন সময় থেমে যায়, সঙ্গে সঙ্গেই তাকাশি দৌড়ে পার্কে চলে আসে। কিন্তু আজকে পার্কে ইয়াংমি ছিল না। তাকাশি তখন সমস্ত জায়গাতে ইয়াংমিকে খুঁজে বেড়ায়। স্কুল, কলেজ, রাস্তাঘাট সব জায়গাতেই সে ইয়াংমিকে খোঁজে, কিন্তু সে কোথাও আজকে ইয়াংমিকে খুঁজে পায় না। তো এইভাবেই তখন সময় শুরু হয়ে যায়। আর সময় শুরু হয়ে যাওয়ার পর তাকাশি সোজা ইয়াংমির স্কুলে চলে আসে। ফলে এখানে তার সঙ্গে ইয়াংমির একজন বান্ধবীর দেখা হয়। তাকাশি তখন তার কাছে ইয়াংমির ব্যাপারে জানতে চায়। সেই মেয়েটি তখন তাকে বলে, ইয়াংমি তো এখন হসপিটালে আছে। ইয়াংমি আসলে অনেক জটিল একটি রোগে আক্রান্ত। একথা শুনে তাকাশি পাগলের মতো হয়ে যায় আর সে হসপিটালের ঠিকানা নিয়ে সোজা ইয়াংমির সঙ্গে দেখা করতে চলে যায়। হসপিটালে এসেই তাকাশি ইয়াংমিকে দেখতে পায় আর সে তাড়াতাড়ি করে ইয়াংমির কাছে চলে আসে। তাকাশি এখানে জানতে পারে ইয়াংমির লিভার একদম নষ্ট হয়ে গিয়েছে। তাই যদি কিছুদিনের মধ্যেই তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা না হয় তাহলে ইয়াংমিকে বাঁচানো সম্ভব নয়। ইয়াংমি এখানে তাকাশিকে বলে তার পরিবারের সবাই লিভার টেস্ট করিয়েছে, কিন্তু কারো সঙ্গে তার লিভার ম্যাচ করছে না। আর বাইরে কোথাও তার সঙ্গে ম্যাচ করে লিভার পাওয়াও যাচ্ছে না। তাই ইয়াংমি এখন বাঁচার আশা ছেড়ে দিয়েছে আর সে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ডক্টর ইয়াংমিকে জানিয়েছে যে সে আর মাত্র 6 মাস বাঁচবে। কিন্তু তাকাশি এখানে ইয়াংমিকে বলে, আমি তোমাকে আমার লিভার দিতে চাই। আমার বিশ্বাস যে তোমার সঙ্গে হয়তো আমার লিভার ম্যাচ করবে। কিন্তু ইয়াংমি এখানে তাকাশিকে চলে যেতে বলে আর সে তাকে আর তার সঙ্গে দেখা করতে নিষেধ করে। ইয়াংমি আসলে চাইছিল যে তাকাশি যেন তার কাছ থেকে দূরে থাকে, এতে করে সেই 6 মাসে হয়তো তাকে ভুলে যেতে পারবে আর তার মৃত্যুর পর তাকাশির কোনো কষ্ট হবে না। তাই ইয়াংমি আর তাকাশির সঙ্গে দেখা করতে চায় না। কিন্তু তাকাশি এতে অনেক কষ্ট পায়। তো তাকাশি সেদিন তার বাড়িতে ফিরে আসে আর সে ইন্টারনেটে লিভারের ব্যাপারে নানা ধরনের তথ্য বের করে। তাকাশি এখানে বেশ কয়েকটি খাবারের নাম জানতে পারে যেগুলো লিভারের সমস্যা হলে একদমই খাওয়া যাবে না। কিন্তু বেশ কয়েকদিন ধরে তাকাশি ইয়াংমিকে সেসব খাবারই খাইয়েছে। এটা দেখে তাকাশি অনেক বেশি কষ্ট পেতে থাকে আর সে নিজেকে অনেক অপরাধী মনে করে। তাকাশি তখন তাড়াতাড়ি করে সেই হসপিটালের ডক্টরের কাছে আসে আর এই ডক্টরটি ছিল ওয়াং, অর্থাৎ এটা ছিল ডক্টর ওয়াং এর হসপিটাল। তো তাকাশি এখানে ডক্টর ওয়াংকে সবকিছু খুলে বলে আর সে যেভাবেই হোক ইয়াংমিকে বাঁচাতে বলে। এমনকি সে ডক্টর ওয়াংকে তাদের সময় থেমে যাওয়ার বিষয়টিও জানায়। ওয়াং এতে অনেক অবাক হয়ে যায় আর সে তাকাশিকে বলে, তাহলে তোমাদের জন্য সময় থেমে যায়? ডক্টরের কথা শুনে তাকাশিও অনেক অবাক হয়ে যায়। এরপর ডক্টর তাকাশির সঙ্গে আলাদা একটি জায়গাতে এসে কথা বলে। ওয়াং এখানে তাকাশিকে জানায় ঠিক যেমন ভাবে ইয়াংমি এবং তাকাশির জন্য সময় থেমে যায়, ওই একইভাবে তার এবং তার স্ত্রীর জন্য সময় থেমে যায়। এরপর তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলে বুঝতে পারে যে তাদের দুজনের লাইফেই প্রায় একই ধরনের প্রবলেম। ইয়াংমির মতো ঝাওয়েরও লিভার নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে ওয়াংয়ের সঙ্গে ঝাওয়ের লিভার ম্যাচ হয়ে যায়, তাই ওয়াং ঝাওকে বাঁচাতে পেরেছে। তাছাড়া তাকাশির সঙ্গে ইয়াংমির যেভাবে দেখা হয়েছিল ঠিক সেভাবেই ওয়াংয়ের সঙ্গে ঝাওয়েরও দেখা হয়েছে। আর এসব কথা জানতে পেরে তাকাশির কাছে মনে হয় যেহেতু ওয়াংয়ের সঙ্গে ঝাওয়ের লিভার ম্যাচ করেছে তাহলে অবশ্যই তার সঙ্গেও ইয়াংমির লিভার ম্যাচ করবে। তাই সে তার লিভারের মাধ্যমে ইয়াংমির লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে চায়। কিন্তু ওয়াং এখানে তাকে জানায় যে পরিবারের কোনো সদস্য না হলে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব নয়। আর একান্তই যদি সে ইয়াংমির সঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে চায় তাহলে প্রথমে তার ইয়াংমিকে বিয়ে করতে হবে। কিন্তু তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে তাকাশির এখন 19 বছর চলছে আর 20 বছর বয়সের আগে লিভার ট্রান্সপ্ল্যান্ট করলে তার জীবনের অনেক ঝুঁকি রয়েছে। আর তাছাড়া এটা একটি বেআইনি কাজ, অর্থাৎ এখন একটাই উপায় আছে আর সেটা হলো 1 বছর পর্যন্ত অপেক্ষা করা। তারপর সে চাইলে ইয়াংমিকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারবে। অর্থাৎ যেভাবেই হোক ইয়াংমিকে অন্তত 1 বছর সার্ভাইভ করতে হবে, কারণ ইয়াংমির শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। 6 মাসের বেশি সময় সে বাঁচতে পারবে না। কিন্তু সে যদি নিজে থেকেই সার্ভাইভ করার চেষ্টা করে তাহলে হয়তো সে আরো কিছুদিন বেঁচে থাকতে
পারবে। কথাগুলো শুনে তাকাশি মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। আর এখানে তাকাশি তার মায়ের কথা চিন্তা করে, কারণ তাকাশির মা যখন অসুস্থ ছিল তখন তাকেও ডক্টর বলেছিল যে সেও শুধুমাত্র 6 মাস বাঁচতে পারবে, কিন্তু তারপরও তার মা প্রায় 1.5 বছর বেঁচে ছিল। তাকাশি এখানে এসব কথাই চিন্তা করছিল। ঠিক তখনই সেখানে তাকাশির বাবা চলে আসে। তাকাশি তখন তার বাবাকে বলে, ডক্টর তো বলেছিল যে মা মাত্র 6 মাস বেঁচে থাকবে, তাহলে মা 1.5 বছর কিভাবে বেঁচেছিল? তাকাশির বাবা লি তখন তাকে বলে, হয়তো তোমার মায়ের স্বপ্নটাই তাকে বাঁচিয়ে রেখেছিল। তাকাশি বলে, কিসের স্বপ্ন? তখন লি তাকে জানায়, তোমার মায়ের সবসময় একটি স্বপ্ন ছিল, আমি যেন তার নামে একটি ব্রিজ তৈরি করে দিই, কিন্তু সময়ের অভাবে সেটা আমি করে উঠতে পারছিলাম না। তবে যখন আমি জানতে পারি যে তোমার মা আর মাত্র 6 মাস বেঁচে থাকবে, তখনই আমি প্রতিজ্ঞা করি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার মায়ের স্বপ্ন পূরণ করব। তাই সেই সময় ব্রিজ তৈরিতেই আমি ব্যস্ত হয়ে পড়ি। ফলে আমি তোমার মাকে ঠিকমতো দেখতে আসতে পারতাম না। তবে আমি তাকে আশ্বাস দিয়েছিলাম যে তোমার মৃত্যুর আগে আমি তোমার স্বপ্ন পূরণ করব, আর আমি সেটা করতেও পারি। তবে ব্রিজ তৈরি হওয়ার ঠিক 2 দিন পর তোমার মা মারা যায়। হয়তো তার স্বপ্নটাই তাকে বাঁচিয়ে রেখেছিল। মানুষ তো তার স্বপ্নের মাধ্যমেই বেঁচে থাকে। তুমি আমাকে যতটা স্বার্থপর মনে করো, আমি কিন্তু ততটাও স্বার্থপর না। আমি তোমাকে এবং তোমার মাকে অনেক ভালোবাসি, আর তোমার মাকে আমি ভালোবাসি বলেই এতগুলো বছর পরেও আমি আর বিয়ে করতে পারিনি। আর এ কথা শুনে তাকাশি বুঝতে পারে যে সে এতদিন তার বাবাকে ভুল বুঝেছিল। তাকাশি এতদিন জানতো যে তার বাবা হয়তো তার মায়ের চাইতে তার কাজকেই বড় মনে করেছে, তাই সে তার মাকে দেখতে আসেনি। কিন্তু আজকে সে এটা জানতে পেরেছে যে তার বাবা তো তার মায়ের স্বপ্ন পূরণেই ব্যস্ত ছিল। তাই তাকাশি এখানে তার বাবার কাছে ক্ষমা চায়। ফলে তাদের বাবা ছেলের সম্পর্ক একদম ঠিক হয়ে যায়। তো পরের দিন সকালে তাকাশি ইয়াংমিকে দেখতে আসে। ইয়াংমি এখানে তার বেডে ঘুমোচ্ছিল, তাই তাকাশি তাকে আর ডিস্টার্ব করে না। কিন্তু সে ইয়াংমির বেডের পাশে একটি ড্রয়িং খাতা দেখতে পায়। এরপর তাকাশি যখন ড্রয়িং খাতাটি চেক করে, তখন সে দেখতে পায় যে ইয়াংমি এখানে তার সঙ্গে কাটানো সমস্ত কিছুই ড্রয়িং করে রেখেছে। এমনকি সে তাকাশির একটি ছবিও এঁকেছে। এটা দেখে তাকাশি অনেক ইমোশনাল হয়ে যায়। আর ঠিক তখনই তাকাশি দেখতে পায় যে ইয়াংমি এখানে সেই বক্সটিরও ছবি এঁকেছে, যেই বক্সটির মধ্যে সে তার স্বপ্নগুলো লিখে মাটিতে পুঁতে দিয়েছিল। এমন সময় তাকাশির তার বাবার বলা কথাটি মনে পড়ে, যেখানে তার বাবা তাকে বলেছিল যে মানুষ তার স্বপ্নতেই বাঁচে। তাই সেদিন যখন আবারও সময় থেমে যায়, সঙ্গে সঙ্গেই তাকাশি সেই বক্সটিকে খুঁজতে চলে যায়। তাকাশি কোনো মতে সেই বাড়ির একটি ম্যাপ তৈরি করে, আর সে প্রতিদিন এসে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বক্সটিকে খোঁজে। আর বেশ কয়েকদিন কঠোর পরিশ্রমের পর তাকাশি সেই বক্সটিকে খুঁজে পায়, আর সে সঙ্গে সঙ্গেই বক্সটি নিয়ে ইয়াংমির কাছে চলে যায়। এরপর তারা দুজনই বক্সটিকে খুলে দেখে। তারা দেখতে পায় ইয়াংমি বক্সটিতে কিছু ড্রয়িং করেছে, যার মধ্যে একটি বক্সে তাকাশির নাম লেখা। কিন্তু এই বক্সটি তো অনেক বছর আগের, তখন ইয়াংমির তাকাশির সঙ্গে পরিচয় পর্যন্ত হয়নি। তাহলে সে তাকাশির নাম কিভাবে লিখল? ইয়াংমিও এতে অনেক অবাক হয়ে যায়। তাকাশি তখন ইয়াংমিকে বলে, হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্যই তৈরি করেছে, যার কারণে কোনো না কোনোভাবে আমাদের দেখা হয়েছে। তা না হলে অদ্ভুতভাবে আমাদের জন্য সময় কেন থেমে যাবে? সৃষ্টিকর্তা হয়তো এটাই চায় যে তুমি আর আমি এক হয়ে যাই। তা না হলে এই অল্প দিনের পরিচয়ে আমি তোমাকে কেন এতটা ভালোবেসে ফেলবো? সময় আমাদের জন্য কেন থেমে যায় সেটার রহস্য আমি খুঁজতে চাই না। আমি শুধু তোমাকে চাই ইয়াংমি, তুমি কি আমাকে বিয়ে করবে? তাকাশি এখানে হাঁটু গেড়ে ইয়াংমিকে অনুরোধ করছিল। আর ওয়াং এ দৃশ্য দেখতে পায়। তাই হসপিটালে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা যেভাবেই হোক ইয়াংমি এবং তাকাশির লিভার ট্রান্সপ্ল্যান্ট করবে। তাই তারা তাকাশিকে একটি কাগজ দেয়, আর তারা কাগজটিতে তাকাশির বাবার সিগনেচার আনতে বলে। এরপর তাকাশি তার বাবাকে সবকিছু খুলে বলে, আর সে তার বাবার কাছে কাগজটিতে সিগনেচার চায়। তাকাশি বলে, আমি আমার ভালোবাসার মানুষের জীবন বাঁচাতে পারবো, এর চাইতে বড় খুশি আমার আর কিছু নেই বাবা, দয়া করে তুমি কাগজটিতে সিগনেচার করে দাও। কিন্তু তাকাশির বাবা তাকাশির কথায় রাজি হয় না, কারণ তাকাশির জন্য তার চিন্তা হচ্ছিল। তাই সেদিন সে কাগজটিতে সিগনেচার করে না। এভাবেই প্রায় বেশ কয়েকদিন কেটে যায়। এরপর একদিন হসপিটালে সবাই মিলে তাকাশি এবং ইয়াংমির বিয়ের ব্যবস্থা করে। আর এই বিয়েতে তাকাশি আংটির বদলে তাদের দুজনের জন্য দুটো ঘড়ির ব্যবস্থা করে, কারণ সময় থেমে যাওয়ার কারণেই তাদের দুজনের দেখা হয়েছিল। আর এটাকে তারা একটি স্মৃতি হিসেবে রাখতে চায়। ওয়াং এখানে নিজ হাতে
সাথে পুরো হসপিটাল সাজিয়েছিল। আর সে মজা করে তাকাশিকে বলে, আমার কাছে মনে হচ্ছে যেন আমি বিয়ে করছি, কারণ আমার বিয়েটাও তোমার মতোই সিম্পল করেই হয়েছিল। আর তাকাশির বাবা তাকাশিকে সেই কাগজটি দেয়। আসলে অবশেষে সে কাগজটিতে সিগনেচার করেছে। তাকাশির বাবা এখানে তাকাশিকে বলে, আমি তো আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে পারিনি, তাই আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষকে সুস্থ করে তোলো আর তোমরা দুজন অনেক সুখী হও। তাকাশি এতে অনেক খুশি হয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে এটা ইয়াংমিকে জানাতে যায়, কিন্তু সে দেখতে পায় ইয়াংমি এখানে নিচে পড়ে আছে। এরপর ডক্টর যখন ইয়াংমিকে চেক করে তখন সে দেখতে পায় যে ইয়াংমি কোমায় চলে গিয়েছে। এদিকে তাকাশি সেখানে একটি চিঠি পায় যেটা ইয়াংমি তার জন্য লিখেছে। চিঠিতে ইয়াংমি লিখেছে, তোমাকে অনেক ধন্যবাদ তাকাশি, আমার জীবনের শেষ দিনগুলোকে এতটা সুন্দর করে তোলার জন্য। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমিও কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু হয়তো আমাদের আর এক হওয়া হবে না। আমি যদি মারা যাই তাহলে তুমি বিয়ে করে নিও, তবে আমি তোমাকে অনেক মিস করব তাকাশি। দোয়া করি তুমি যেন অনেক ভালো থাকো। এরপর কিছুক্ষণের মধ্যেই 12:15 বাজে, কিন্তু প্রতিদিনের মতো আজকে সময় থেমে যায় না। ফলে তাকাশির কাছে মনে হয় যে ইয়াংমি হয়তো মারা গিয়েছে, তাই আজকে সময় থামেনি। তাকাশি এতে প্রচন্ড ভেঙে পড়ে আর সে বাহিরে এসে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে ডক্টর ওয়াং চলে আসে আর সে তাকাশিকে বলে, তুমি এখানে বসে কাঁদছো কেন? ইয়াংমির তেমন কিছুই হয়নি। ইয়াংমি কোমায় চলে গিয়েছে ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে সুস্থ করে তোলা সম্ভব। আর তোমরা যেহেতু এখন এক হতে যাচ্ছ, তাই এখন আর তোমাদের জন্য সময় থামবে না। আমাদের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। একথা শুনে তাকাশি কিছুটা নিশ্চিন্ত হয়। এরপর আমরা এক সপ্তাহ পরের ঘটনা দেখতে পাই। ইয়াংমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, কারণ তাকাশির সঙ্গে তার লিভারের ট্রান্সপ্ল্যান্ট করা সাকসেস হয়েছে, যার ফলে তারা দুজনই এখন সুস্থ আছে। অন্যদিকে আমরা ওয়াং এবং ঝাওকে দেখতে পাই। ওয়াং এখানে একটি জায়গাতে ঝাওকে বেড়াতে নিয়ে এসেছে। ঝাও এখানে ওয়াংকে বলে, তুমি আমার জন্য কেন এত কষ্ট করছো? এরপর ওয়াং তখন ঝাওকে বোঝায়। সে বলে, একজন মানুষ যদি আরেকজন মানুষকে ভালোবাসে তাহলে সে তার জন্য তার জীবনটাও দিয়ে দিতে পারে। আর তুমি তো আমার ওয়াইফ, আমি তো শুধু তোমার দেখাশোনা করছি। স্বামী হিসেবে কি আমি এইটুকু করতে পারি না? তাছাড়া তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি তুমি আমাকে ফেলে চলে যেতে? আমি জানি কখনোই যেতে না। তাহলে আমি কেন তোমাকে ফেলে রেখে যাব? তুমি যদি আমাকে মরে যেতে বলো তাহলে আমি তাও রাজি আছি, কিন্তু আমাকে তুমি তোমাকে ছাড়তে বলো না। যদি আর কখনো তুমি আমাকে এই ধরনের কথা বলো তাহলে আমি এই পৃথিবী ছেড়েই চলে যাব। ঝাও তখন তার ভুল বুঝতে পারে আর সে ওয়াংকে কথা দেয় যে সে আর কখনো এই ধরনের কথা বলবে না। এরপর আমরা ইয়াংমি এবং তাকাশিকে দেখতে পাই। এখন তাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছে আর তারা দুজনই এখন সম্পূর্ণ সুস্থ ছিল। আর আজকে হলো ইয়াংমির 17তম জন্মদিন, তাই তাকাশি তার জন্য নিজ হাতে নানা ধরনের খাবার রান্না করেছে। এভাবেই ভালোবাসার শক্তি মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে।